আসসালামু আলাইকুম। চলে এলাম একটি নতুন ফোনের আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি A15 4G এডিশন। এই ফোনটা আমি আনঅফিসিয়াল কিনেছি 6GB 128GB, আমার দাম পড়েছে 19,000 টাকার মতো। এখন এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হয়েছে 5G এডিশনটা, অর্থাৎ A15 5G, যেটার মার্কেট প্রাইস 30,000 টাকার উপরে। 4G এডিশনটা বাংলাদেশে অফিসিয়ালি বর্তমানে লঞ্চ হয়নি। এখন 4G এবং 5Gর মধ্যে মূলত তফাৎ শুধুমাত্র একটা জায়গাতেই, সেটা হলো প্রসেসর। অর্থাৎ 4G এডিশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Z99 প্রসেসর, যেখানে 5G এডিশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক 6100+ প্রসেসর। এখন শুধুমাত্র প্রসেসরের জন্যই এই দুইটা ফোনের দামের তফাৎ অলমোস্ট 12,000 টাকা। অর্থাৎ আপনি আনঅফিসিয়ালটা যেখানে আপনি 19,000 টাকায় পেয়ে যাচ্ছেন, সেখানে আপনার অফিসিয়ালটা আপনি যদি নিতে চান শুধুমাত্র 5Gর জন্য আপনাকে কিন্তু 11,000 টাকা বেশি দিতে হচ্ছে। এখন আপনি অফিসিয়াল নেবেন না আনঅফিসিয়াল নেবেন সেটা আপনার উপরে, তবে আমার সাজেস্ট থাকবে আপনি এই ফোনটা আনঅফিসিয়ালি নিতে পারেন, কারণ 6GB 128GB 19,000 টাকায় মিডিয়াটেক Z99 সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এটা একটা বেস্ট ডিল হতে পারে। আনবক্সিং শুরু করার পূর্বে চলুন ফোনের বক্সটা একবার ভালো করে দেখে নিই। বক্সের সামনের দিকে ঠিক এরকম দেখতে, পেছনের দিকে আপনার তেমন কিছুই নেই। আরবিতে কিছু লেখা আছে, মেড ইন ভিয়েতনামের ফোন, এটা মূলত দুবাইয়ের ফোন। দুবাইয়ের ফোনগুলোতেই আরবি লেখা থাকে। আর আরও একটা জরুরি জিনিস, এই ফোনটা আপনি যদি আনঅফিসিয়াল নিতে চান তাহলে আপনি কিন্তু 3টা ভেরিয়েন্ট সাধারণত বাজারে পাবেন, একটা দুবাইয়ের, একটা মালয়েশিয়ার এবং একটা সাউথ আফ্রিকার। সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন? আমি বলবো আপনার দুবাইটাই নেওয়া ভালো হবে, কারণ ওই দুটো থেকে এই দুবাইয়ের এডিশনটা সাধারণত একটু বেশি ডিউরেবল হয়। আমি এ পর্যন্ত যতগুলো আনঅফিসিয়াল ইউজ করেছি আমি দেখেছি দুবাইয়ের ফোনগুলো একটু ডিউরেবল বেশি হয়। আরও একটা প্রয়োজনীয় জিনিস, সেটা হলো আপনি যদি এটা আনঅফিসিয়াল কিনেন তাহলে কিন্তু আপনি এটাতে অটো কল রেকর্ডিং পাবেন না। অর্থাৎ আফ্রিকান বলেন, মালয়েশিয়ান বলেন বা দুবাই বলেন, কোনো এডিশনই অটো কল রেকর্ডিং থাকে না। আপনি যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট পান তাহলে এটাতে আপনি অটোমেটিক কল রেকর্ডিং পাবেন। তবে বাজারে এটার আনঅফিসিয়াল ইন্ডিয়ান ভেরিয়েন্ট বর্তমানে এখন পর্যন্ত পাওয়া যায় না। তো চলুন আমরা আনবক্সিং করি। বক্স খুলতেই প্রথমে পেয়ে যাবেন ফোনটি এরকম পলিথিনের প্যাকেটে মুড়ানো রয়েছে। তো ফোনটি আমরা রেখে দিই, দেখি আরও কি বক্সের ভিতরে আছে। বক্সের ভিতরে আপনি এরকম একটা প্যাকেট পাবেন। এর ভেতরে রয়েছে আপনার একটি জাস্ট ইউজার ম্যানুয়াল এবং রয়েছে একটি Type-C to Type-C কেবল। কোনো প্রকার অ্যাডাপ্টার পাবেন না, অথবা হেডফোন তো পাওয়াই যায় না এখন। এছাড়া বক্সের ভিতরে আর কোনো কিছু নেই। তো চলুন এবার আমরা ফোনটা প্যাকেট থেকে বের করি আর দেখি ফোনটা কীরকম। তো বন্ধুরা, এই হলো ফোনটা আমি প্যাকেট থেকে বের করে ফেলেছি। আপনাদের দেখে হয়তো বা এটি সাদা কালারের মনে হচ্ছে, কিন্তু এটি সাদা কালারের নয়, এটি লাইট ব্লু কালারের। ফোনটার পেছনের দিকে আপনি পেয়ে যাবেন তিনটি ক্যামেরা। প্রথমে যেটা পাবেন সেটা হলো আপনার 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, আপনার একটা আলট্রা ওয়াইড 5 মেগাপিক্সেলের এবং একটা ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেলের। এটি হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট। আপনি সাইডের দিকে যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম আপ ডাউন বাটন। এই সাইডে আর কোনো কিছু নেই। নিচের দিকে যদি আমরা দেখি কি পাই, নিচের দিকে আমরা পাচ্ছি স্পিকার, Type-C চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এদিকে আপনার রয়েছে সিম কার্ড ট্রে। উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির সামনের দিকে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 90 হার্টজ ডিসপ্লে নিয়ে এবং ক্যামেরা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলছি। চলুন আগে দেখি এর সিম কার্ড ট্রেটা খুলে, এখানে ডুয়েল সিম দেওয়া আছে নাকি হাইব্রিড সিম স্লট। তো আমরা সিম কার্ড ট্রেটা খুলে বের করলাম। এটি একটি হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ আপনি এখানে একসাথে দুটো সিম অথবা একটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। চলুন এবার ফোনটা আমরা টার্ন অন করে দেখি ভিতরে কী কী দেওয়া আছে। বন্ধুরা, ফোনটা আমি চালু করে ফেলেছি। তো চলুন দেখি ভিতরে কী কী আসলে অ্যাপস দেওয়া আছে। এখানে প্রিলোডেড বেশ কিছু অ্যাপ আছে, তবে সবগুলো কিন্তু স্যামসাংয়ের অ্যাপ এবং এই অ্যাপগুলো আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। অতিরিক্ত কোনো জঞ্জাল অ্যাপ দেওয়া নেই, জাস্ট এক্সট্রা অ্যাপ হিসেবে ফেসবুক এবং নেটফ্লিক্সই আপনি পাবেন। এ বাদে সব কিছুই কিন্তু আপনার এগুলো হচ্ছে স্যামসাং এবং গুগলের অ্যাপস, এবং আপনি প্রতিটাই চাইলে আনইনস্টল করতে পারবেন। যেমন এখান থেকে আমি যে ইন্টারনেট ম্যানেজারটা আনইনস্টল করে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা, এই ছিল ফোনটার আনবক্সিং এবং ওভারভিউ। আমি এই ফোনটা একটানা 15 দিন ব্যবহার করব, তারপরে এর ফাইনাল রিভিউ দেবো। ফিরে এলাম 15 দিন পরে। গত 15 দিনে এই ফোনটা আমি আমার মেইন ফোন হিসেবে ব্যবহার করেছি। এই ফোন দিয়ে আমি ফেসবুক চালিয়েছি, ইউটিউব চালিয়েছি, আপনার মেসেঞ্জার ইউজ করেছি, পাশাপাশি আপনার লং টাইম মুভিও দেখেছি। অর্থাৎ একজন সাধারণ ইউজার ফোনটা যেভাবে ইউজ করে আমি কিন্তু সেইভাবেই ইউজ করেছি। 15 দিনের মাঝখানে 2 দিন আমি এটাতে একটানা মোবাইল ডাটা ব্যবহার করেছি এবং তারপরে 2 দিন একটানা ওয়াইফাই ব্যবহার করেছি। পরবর্তী সময়গুলোতে আমি
যখন আপনার বাসায় থাকতাম তখন মোবাইল ডাটা ওয়াইফাই ইউজ করতাম, আর যখন আমি বাইরে ছিলাম আউটডোরে থাকতাম তখন মোবাইল ডাটা ব্যবহার করেছি। সো টোটাল কম্বাইনভাবে আমি দুটোই ব্যবহার করেছি, যেন আপনাদেরকে অ্যাকুরেটলি বলতে পারি এটাতে ব্যাটারি ব্যাকআপটা কীরকম পাওয়া যায়, পাশাপাশি হিটিং ইস্যু হয় কি না। তো আপনার গত 15 দিনে এই ফোনটা ব্যবহার করে আমি যা যা পেয়েছি, যে ভালো বিষয়গুলো পেয়েছি এবং যে খারাপ বিষয়গুলো পেয়েছি, সবগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কথা বলবো ডিসপ্লে নিয়ে। দেখুন, ডিসপ্লেটা এই বাজেটে একটা বেস্ট ডিসপ্লে, কারণ আপনার এটাতে দেওয়া আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে, শাওমি, রিয়েলমি এসব ফোনের 20,000 টাকার যে সুপার অ্যামোলেডের ডিসপ্লেগুলো পাওয়া যায়, তার থেকে কিন্তু অবশ্যই স্যামসাংয়ের সুপার অ্যামোলেডের কোনো কথাই নেই, সেটা বেস্ট। চলুন এবার ইউটিউবে একটি ভিডিও প্লে করি, দেখি আউটডোরে ইউটিউব থেকে ভিডিও চালু করলে দেখতে কেমন লাগে। পাশাপাশি আমরা এটাও চেক করব যে এই ফোনে 4K ভিডিও প্লে হয় কি না। এই ফোনটাতে আপনি সর্বোচ্চ 1440 পিক্সেল অর্থাৎ 2K ভিডিও প্লে করতে পারবেন। এই ফোনটাতে আপনি 4K ভিডিও প্লে করতে পারবেন না। তো পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন আউটডোরে ভিডিও দেখতে কেমন লাগবে। আউটডোরে আপনার ভিডিও দেখতে আপনার মোটেও কোনো প্রবলেম হবে না। এটার ব্রাইটনেস যদি জনিত কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনি আউটডোরে দেখেন, এটা আমি কিন্তু ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি। আউটডোরে যদি আপনারা দেখেন কোনো সমস্যা হবে না, ভিজিবিলিটিতে সব কিছুই দেখতে পারবেন। যদি প্রখর রোদও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিজিবিলিটিতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিছুটা হয়তো বা আপনার কাছে একটু কম মনে হতে পারে, কিন্তু আপনার দেখতে কোনো প্রবলেম হবে না। আর ইনডোরে তো কথাই নেই, ইনডোরে এটা আপনার কোনো ইস্যু হয় না। প্লাস হচ্ছে আপনার কালার শিফটিং, কোনো একটা কালার খুব বেশি দেখাচ্ছে, কোনো একটা কালার কম দেখাচ্ছে, এরকমও কিছু নেই। এবং ভিউইং অ্যাঙ্গেল নিয়েও কোনো সমস্যা নেই, আপনি দেখতে পাচ্ছেন আপনার কোনো নেগেটিভিটি বা আদার্স কিছু নেই। স্যামসাংয়ের সাধারণত সুপার অ্যামোলেড ফোনগুলোতে এরকম কোনো সমস্যা থাকে না। তো ডিসপ্লেতে আপনার 10-এ 10। ডিসপ্লের পরে আমি আসছি ক্যামেরা নিয়ে। আমি এর ক্যামেরা স্যাম্পল অ্যাড করে দিচ্ছি, আপনারা নিজেরাই এর কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা স্যামসাং A15 ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি, এবং যে ভয়েসটাও শুনতে পাচ্ছেন, ভয়েসটাও কিন্তু আপনার ফোনের বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে, আমি কিন্তু আলাদা কোনো মাইক্রোফোন এটাতে ইউজ করছি না। এর ফলে আপনার ফোনের মানে ক্যামেরার কোয়ালিটি, ভিডিও ক্যামেরার কোয়ালিটি, পাশাপাশি মাইক্রোফোনের কোয়ালিটিটাও আপনাদের ধারণা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জ মোটামুটি আপনার ভালোই ধরতে পারে, খারাপ না। অটো ফোকাসিংয়ের ক্ষেত্রে একটু সময় নেয়, তবে অটো ফোকাসিংয়ের তেমন কোনো ইস্যু আমার মনে হইল না। মাঝে মাঝে একটু মিসম্যাচ করে, অর্থাৎ ঠিকমতো অটো ফোকাস নিতে পারে না। যেমন এইখানে এই হাতটা, এই গাছটা, এই দেখতেই পাচ্ছেন অটো ফোকাস কীভাবে নেয়। আপনার এইটা অটো ফোকাস নিচ্ছে, একটু সময় নেয়। এইখানে ক্ষেত্রে আপনি যখন অটো ফোকাস নেবেন তাড়াতাড়ি নিয়ে নেয়। অর্থাৎ ভিডিও কোয়ালিটি মোটামুটি আপনার ভালোই, খারাপ না। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনার কোনো স্ট্যাবিলাইজেশন নেই। আমি কিন্তু হাঁটতে হাঁটতে এই ভিডিওটা শ্যুট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালোই শেক করতেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা শ্যুট হচ্ছে স্যামসাং A15 ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনারা ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি বুঝতেই পারবেন। পাশাপাশি আপনার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটাও কিন্তু এই ফোনের বিল্ট ইন মাইক্রোফোন দিয়েই আপনারা শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু আলাদা করে আমি কোনো মাইক্রোফোন ইউজ করিনি। তো যারা ব্লগিংয়ের ক্ষেত্রে ফোন ব্যবহার করেন তারা খুব সহজেই এটার কোয়ালিটি বুঝতে পারবেন। এটার ডাইনামিক রেঞ্জে কিছুটা ইস্যু আসতে আমার মনে হয়েছে। আপনার ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ইস্যু নেই, ইস্যুটা ভিডিও ক্যামেরার ক্ষেত্রে। কারণ আমি যখন ভিডিও করতেছি আমার পেছনের আপনার আকাশটা কিন্তু প্রায় সাদা হয়ে গিয়েছে, কিন্তু আকাশটা কিন্তু প্রকৃতপক্ষে সাদা নয়। আর আরেকটা কথা, ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু কোনো স্ট্যাবিলাইজেশন নেই। সো আপনার একটু শেক করলেই কিন্তু এই দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, বেশ আপনার দেখা যাবে ভিডিওটা কাঁপাকাঁপি করবে। আপনাকে যদি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতে হয় সেক্ষেত্রে অবশ্যই হাতটা স্টেবলভাবে ধরে রেখে তারপরে ভিডিও করতে হবে। এবার আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এটাতে দেওয়া আছে মিডিয়াটেক Z99 প্রসেসর। এখন Z99 কিন্তু একটি ব্যালেন্স প্রসেসর, যদিও এটি বেশ পুরনো একটা প্রসেসর, কিন্তু এখনও মিড রেঞ্জ ফোনগুলোতে এটি খুবই একটা স্টেবল পারফরমেন্স দেয়। স্টেবল পারফরমেন্স বলতে আপনার ফেসবুকে আপনি যে স্ক্রলিংটা করবেন, তারপরে আপনার ইউটিউবে ভিডিও দেখবেন, তারপরে আপনার মেসেঞ্জারে আপনি মেসেজ টাইপ করবেন, এই সকল কাজে, তারপর আপনার অ্যাপ ওপেন করবেন, আবার অন্য অ্যাপে যাবেন। সো এই সকল কাজে কিন্তু আপনি কোনো প্রকারের আপনার হ্যাং বা ল্যাগ পাবেন না। কিন্তু হ্যাঁ, একেবারে খুব ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স, একদম রকেটের মতো উড়ে যাবে এরকম এক্সপিরিয়েন্সও আপনি কিন্তু পাবেন না। তো অর্থাৎ আপনার বাজেটটাও দেখতে হবে। 20,000 টাকার মধ্যে মিডিয়াটেক Z99 প্রসেসর অবশ্যই একটা অ্যাকসেপ্টেবল প্রসেসর, এবং এটা একটা ক্যাপাবল প্রসেসর প্রাইস হিসেবে। এখন আপনার ডে টু ডে টাস্কে তো কোনো সমস্যা নেই। গেমিংয়ের কথায় আসি, দেখুন আমি কিন্তু গেমার না, বা এটি কিন্তু একটা গেমিং ফোনও না। তবে হ্যাঁ, এটি দিয়ে আপনি গেমিং করতে পারবেন। আপনার পাবজি যদি আপনি খেলেন, আপনার একটানা 30 থেকে 40 মিনিট পর্যন্ত আপনি কিন্তু ভালো একটা স্টেবল পারফরমেন্স পাবেন।
40 মিনিটের পরেই হিট বাড়া শুরু করবে, পারফরমেন্স ড্রপ করা শুরু করবে। আপনার ওই যে কত এফপিএসে পাবেন হাবি জাবি এসব আমি বলবো না, গেমিং নিয়ে আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি ডেডিকেটেড গেমিং ভিডিও দেখে নিতে পারেন। হ্যাঁ, তবে আপনি যদি শুধু গেমিংয়ের পারপোজে এই ফোনটা কিনতে চান তাহলে আমার মনে হয় যে এটা আপনার গেমিংটা ওই লেভেলের আপনাকে স্যাটিসফ্যাকশন দিবে না। আরও একটা প্রয়োজনীয় কথা, আমি কিন্তু এটা 6GB 128GB ব্যবহার করছি। আপনি যদি গেমিং আপনার করার ইচ্ছা থাকে, আপনি মনে করেন যে আপনি একটা লং টাইম গেমিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উচিত হবে 8GB ভ্যারিয়েন্টটা নেওয়া। 8GB ভ্যারিয়েন্টে আপনি গেমিং 6GB থেকে একটু হলেও বেশি পাবেন। মনে করেন যে 6GBতে যদি 18 থাকে সেখানে আপনি 20 পাবেন, এরকম একটা পারফরমেন্সের ডিফারেন্সই 6 থেকে 8-এর মধ্যে পাবেন আপনি গেমিংয়ের জন্য। গেমিং বাদে আপনার যদি ওভারঅল একটা বিচার করি, এটা কিন্তু একটা কমপ্লিট ফোন আপনার, অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে আপনার কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি 15 দিন ইউজ করে যা পেয়েছি। এরপরে আসি এর ব্যাটারি ব্যাকআপে। দেখুন, এর ব্যাটারি ব্যাকআপ আসলে ভ্যারি করে আপনার ইউজের উপরে। আমি যতই বলি না কেন যে হ্যাঁ আমি 7 ঘন্টা 8 ঘন্টা পেয়েছি, আপনি আসলে যেভাবে ইউজ করবেন তার উপরে ব্যাটারি ব্যাকআপটা ভ্যারি করবে। প্রথমে বলি মোবাইল ডাটা দিয়ে। আপনি যদি সারাদিন মোবাইল ডাটা দিয়ে এটা নেট চালান, সেক্ষেত্রে আপনি যদি ধরেন যে গেম খেলতেছেন না, জাস্ট ইউটিউব ব্যবহার করতেছেন, ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেছেন, স্ক্রল করতেছেন, আপনার 7 ঘন্টার মতো পাবেন, 6.5 থেকে 7 ঘন্টার মতো যাবে। এই সেম কাজগুলো আপনি যদি ওয়াইফাই ইউজ করেন 1 ঘন্টা বেশি, অর্থাৎ 8 ঘন্টার মতো পাবেন। এখন যদি আপনি গেম খেলেন, অর্থাৎ আপনি যদি মোবাইল ডাটা দিয়ে গেম খেলেন, সেক্ষেত্রে এটাতে আপনি সর্বোচ্চ 5 থেকে 5.5 ঘন্টা এসওটি পাবেন, স্ক্রিন অন টাইম পাবেন। আর আপনি যদি ওয়াইফাই দিয়ে এটা গেমিংয়ের ক্ষেত্রে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে আপনি অ্যাটলিস্ট 6-6.5 ঘন্টা পর্যন্ত ওয়াইফাই দিয়ে আপনি গেমিং প্লাস আদার্স ইউজ দিয়ে এসওটি পাবেন। তো আপনার যারা সাধারণ ইউজার আছে, যা আমাদের মতো যারা মানে সাধারণ ইউজার আছে, যারা ফোনটা সব কাজে ইউজ করে, ছবি তোলা, তারপর দেখা যায় আপনার নেট ইউজ করা, ইউটিউব দেখা, মেসেঞ্জারে কল করা, তো আপনার অনায়াসে একদিন চলে যাবে। সো আপনার একদিন পার করা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। পাশাপাশি এটাতে কিন্তু 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জ হতে আমি দেখেছি প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এই হলো ফোনটা। আরও কিছু বিষয় বলে রাখি, আপনার কল কোয়ালিটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা স্যামসাংয়ের ফোনগুলোতে নেটওয়ার্ক জড়িত কিছুটা ইস্যু থাকে। অর্থাৎ আপনি যদি ঘরের ভিতরে মনে করেন একটা শাওমির একটা ফোন আছে, স্যামসাং একটা ফোন আছে, দুটোতে আপনি গ্রামীণ সিম ব্যবহার করছেন, এইটাতে 2 দাগ নেটওয়ার্ক থাকলে, অর্থাৎ স্যামসাংয়ে যে 2 দাগ নেটওয়ার্ক থাকে, শাওমিতে 3 দাগ নেটওয়ার্ক থাকবে। অর্থাৎ স্যামসাংয়ের ক্ষেত্রে আমি বরাবরই দেখেছি, সেটা স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে হোক, এক্সিনোস দিয়ে হোক, বা এখানে আপনার যেটা আছে মিডিয়াটেক দিয়েই হোক না কেন, আপনার কিন্তু দেখা যায় যে নেটওয়ার্ক রিসেপশনের ক্ষেত্রে স্যামসাং ফোনগুলোতে নেটওয়ার্ক একটু কমই রিসেপশন হয়, অর্থাৎ নেটওয়ার্ক ক্যাচ করার ক্ষমতাটা একটু কমই থাকে। এটা আপনার সকল ক্ষেত্রেই আমি দেখেছি, যতগুলো স্যামসাং ফোন এ পর্যন্ত ইউজ করেছি। ওয়াইফাই কোনো প্রবলেম নেই, আবার অথবা আপনি মনে করেন যে হ্যাঁ কলিংয়ের ক্ষেত্রে কল ড্রপ করবে, কল কেটে যাবে, এই জাতীয় কোনো ইস্যু নেই। তো বন্ধুরা, এই হলো ওভারঅল ফোনটা। ফোন সম্পর্কে আমি জাস্ট এক কথায় বলি, ফোনটাতে ভালো কোনটা খারাপ কোনটা। প্রথম কথা, ফোনটার ডিজাইনটা অবশ্যই ভালো, এই বাজেটে বেশ সুন্দর একটা ডিজাইন। ডিসপ্লেটা অবশ্যই ভালো, 10-এ 10, বা ডিজাইন এবং ডিসপ্লে দুইটা আপনার 10-এ 10। আপনার যে কোনো ফোনের থেকে আপনার 20,000 টাকার মধ্যে এই ফোনটা দেখতে অনেক সুন্দর, প্লাস মনে করেন ডিসপ্লেটা অবশ্যই আসাম। ক্যামেরাটা অ্যাভারেজ, ব্যাটারি ব্যাকআপ ওটাও আপনার অ্যাভারেজই ধরেন, ভালো, একদিন আপনার চলে যাবে, ঠিক আছে। নেটওয়ার্ক রিসেপশন কিছুটা দুর্বল। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আপনার স্পিকারটা মোটামুটি লাউড, আপনি ঘরের ভিতরে যদি থাকেন কোনো প্রকার সমস্যা নেই শুনতে। ভিড়ের ভিতরে রিংটোন শুনতে কিছুটা মাঝে মাঝে প্রবলেম হয়, মাঝে মাঝে মিসম্যাচ হয়ে যায় রিংটোন। অবশ্যই বাজেট হিসাবে এই ফোনটা কিন্তু বেস্ট। সো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।